কে 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 ওখানে? কে ওখানে? কে ওখানে? ভুতুরে, যেখানে জীবিত সব চরিত্র। রাত গভীর। ঝড়ের দাপটে চারিদিকে গাছের ডালপালা দুলছে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, আর তার সঙ্গে তাল মিলিয়ে বৃষ্টির শব্দ যেন কান ফাটিয়ে দিচ্ছে। ভেজা কাপড় আর ক্লান্ত শরীরে চার বন্ধু পথ চলতে চলতে চোখে পড়ল এক পুরনো ভাঙাচোরা মন্দির। আশ্রয়ের জন্য এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। মন্দিরের ভেতরটা ছিল শীতল, ভাঙা মেঝে আর দেওয়াল জুড়ে ধুলো জমেছিল। মনে হচ্ছিল অনেক বছর ধরে এখানে কেউই আসেনি। চারপাশে অদ্ভুত এক নীরবতা, যেন বৃষ্টির আওয়াজও এখানে এসে স্তব্ধ হয়ে গেছে। বন্ধুরা ভেতরে ঢুকে এক কোণে বসে শরীর গরম করার চেষ্টা করছিল। বাইরে ঝড়ের গর্জন শুনতে শুনতে একজনের মনে পড়ল মন্দিরের পুরনো গল্প। কথিত আছে এককালে এখানে কাপালিক থাকতেন, যিনি এক ভয়ঙ্কর মৃত্যুর শিকার হন। তার আত্মার উপস্থিতি এখনো এই মন্দিরে অনুভূত হয়। হঠাৎ নীরবতা ভেঙে উঠল এক অদ্ভুত ঘণ্টার আওয়াজ। গভীর রাতের নিস্তব্ধতায় সেই শব্দ যেন চারপাশে প্রতিধ্বনিত হতে লাগল। বন্ধুরা ঘরের ভেতরে টর্চ ফেলে দেখতে লাগলো, কিন্তু কিছুই চোখে পড়ল না। বৃষ্টি একটু কমতেই তারা মন্দির থেকে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হল। ঠিক সেই সময় অজয় হঠাৎ চিৎকার করে উঠল। তার কণ্ঠে এমন ভয়ের আভাস ছিল যা বাকি তিনজনকে স্তব্ধ করে দিল। অজয় মাটিতে লুটিয়ে পড়ল, নিঃসাড়। বাকিরা ভয়ে অজয়ের দিকে ছুটে গেল। তার মুখে গভীর আতঙ্কের ছাপ ছিল। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরল, কিন্তু জ্ঞান ফিরতেই যা বলল তাতেই তাদের রক্ত হিম করে দিল। অজয় কি দেখেছিল? কি এমন ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল মন্দিরের ভেতরে? আর এরপর তাদের ভাগ্যে কি অপেক্ষা করছে জানতে হলে শুনতে থাকুন বং ভুতুরে চ্যানেলের এবারের নিবেদন, সুলেখক হেমেন্দ্র কুমার রায়ের লেখা পোড়ো মন্দিরের আতঙ্ক। আজকে আমাদের চ্যানেলে থাকছে পরপর দুটো হাড় হিম করা ভয়ঙ্কর ভূতের গল্প। আমাদের আজকের প্রথম গল্প পোড়ো মন্দিরের আতঙ্ক, এবং দ্বিতীয় গল্প লেখক অনিক চক্রবর্তীর কলমে চিত্র। শুরু হচ্ছে আমাদের প্রথম গল্প, পোড়ো মন্দিরের আতঙ্ক। কলকাতা থেকে আমার কলেজে 3 জন সহপাঠী বন্ধু এসেছিল আমাদের গাঁয়ে বেড়াতে। তাদের নিয়েই আমি সেদিন বৈকালে গিয়েছিলাম গাঁ ছাড়িয়ে মাইল 1.5 দূরে ময়ূরাক্ষী নদীর তীরে। ওখানকার ময়ূরাক্ষীর 2 তীরের শোভা বড়ই নয়নমুক্তকর। ভেবেছিলাম সন্ধ্যার কৌল অবধি নদীর ধারে বসে গল্পগুজব করে তারপর বাড়ি ফিরবখন। অন্ধকারে মাঠের মধ্যে দিয়ে আসতে পথে সাপখোপের সম্মুখীন হতে পারি এই ভয়ে বাবার 5 সেলের টর্চটা আমি সঙ্গে এনেছিলাম। একই গরমকাল, 6:30তেও তখন অনেক বেলা, প্রায় 6:30 হবে তখন। আমরা 4 জনে কবিগুরুর একটা গান নিয়ে আলোচনা করছি। আলোচনায় আমরা এতই মশগুল ছিলাম যে পশ্চিম দিক থেকে কালো মেঘ উঠে কখন যে প্রায় অর্ধেকটা আকাশ ঢেকে ফেলেছে তা খেয়ালই হয়নি। হঠাৎ ঝড় উঠতে খেয়াল হলো
আমরা প্রায় ধর্মর করে উঠে পড়ে একরকম ছুটতে ছুটতে বাড়ির পথে হাঁটা দিলাম। আমি জানি এই 1.5 মাইল পথের মধ্যে কোনো ঘর বাড়ি নেই, অর্থাৎ বৃষ্টির হাত থেকে শরীর বাঁচাবার মতো কোনো আশ্রয় নেই। বরাত মন্দ। 5-7 মিনিটের মধ্যেই দৈত্যের মতো কালো মেঘটা সারা আকাশ ছেয়ে ফেলল এবং মুষলধারে নামল বৃষ্টি। সেই সঙ্গে ঝড়ের সে কি বেগ! বাবারে, প্রাণপণে ছুটতে লাগলাম আমরা 4 জনে। ছুটতে ছুটতেই আমার খেয়াল হয়ে গেল যে আর একটু এগোলেই আমাদের ডান পাশে পড়বে একটা পোড়ো কালী মন্দির। সেখানে গিয়ে উঠলে ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচা যেতে পারে। কিন্তু সন্ধ্যার পর ওই মন্দিরের ধারের কাছে কেউ ঘেঁষে না। আমারও মন চাইছিল না ওদিকে যাবার। গায়ের অন্য সকলের মতো ওই মন্দিরের প্রতি আমারও মনে ভয় আছে। অবশ্য ভয়ের কোনো কারণ আজ পর্যন্ত কিছু ঘটেনি কারোর ক্ষেত্রে। ভয়টা কেবলই সংস্কার বসে। তবুও আমি যদি একা থাকতাম তাহলে হয়তো একা থাকার জন্যেই ওই মন্দিরে যেতে ভয় পেতাম। কিন্তু আমরা রয়েছি 4 জন, সঙ্গে 5 সেলের টর্চ। অযথা ভয় পাবার কোনো কথাই না। তাই মনের সাহস পেয়ে আমি বন্ধুদের নিয়ে ভিজে গোবর হয়ে ওই পোড়ো মন্দিরটা চাতালে গিয়ে উঠলাম। বেশ বড়সড় মন্দির। মন্দিরের 2 পাশে ও পিছনে আরো খানজারেক ঘর আছে। এই মন্দির ছিল একজন তান্ত্রিকের। ঘরগুলির মধ্যে একটাতে নাকি মায়ের ভোগ রান্না হতো, আর অন্য ঘরগুলিতে চেলা চামুন্ডাদের নিয়ে তান্ত্রিক নাকি বাস করতেন। মন্দির ও ঘরগুলির কিছু কিছু অংশ এখন ভেঙে পড়েছে। দেওয়ালের ছাদে গাছপালা গজিয়েছে। মন্দির প্রাঙ্গণ লতাগুল্মের ঝোপঝাড়ে আবৃত। এমন মুষলধারে বৃষ্টি না নামলে আমি কখনোই এই পুরো মন্দিরের আশ্রয় নিতাম না। এখন মাত্র সন্ধ্যাঘাত, কিন্তু জায়গাটার পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে যেন এখন মাঝরাত। বন্ধু শ্যামল বলল, আচ্ছা জায়গায় আমাদেরকে নিয়ে এলি বটে, সাপ খোপে কামড়াবে না তো? আমি টর্চটা জেলে চারিদিক দেখে নিয়ে বললাম, দেখে তো সেরকমই মনে হচ্ছে রে। কি করব ভাই বল, যা জোরের বৃষ্টি নামলো। বাড়ি যে এখন অনেক দূর এখান থেকে। এই বৃষ্টিতে এতখানি রাস্তা ভিজলে সবাইকে জ্বরে পড়তে হতো। আরেক বন্ধু রতন বলল, হ্যাঁ, সে কথা সত্যি। কি মন্দির ছিল রে এটা? দেখে তো মনে হচ্ছে এককালে খুব জাঁকজমকের সঙ্গে পুজো আচ্চা হতো এখানে। বললাম, হ্যাঁ, মারাত্মক রকমের জাঁকজমক সহকারেই এখানে কালী প্রতিমার পুজো হতো শুনেছি। সে জাঁকজমক এতই মারাত্মক ছিল যে কোনো লোক পুজো দেখা তো দূরের কথা, কোনোদিন প্রতিমা দেখতো এখানে আসতো না। একথা শুনে শ্যামল, রতন ও অজয় সবিস্ময় জিজ্ঞাসু নেত্রে আমার দিকে তাকালো। আমি বললাম, শোন তবে এই মন্দিরের ইতিহাস, যেটুকু আমি জানি। আমার ঠাকুরদার বয়স যখন ছিল 24-25, সেই সময় এই মন্দিরে কালী সাধনা করত একজন তান্ত্রিক কাপালিক। শুনেছি সেই কাপালিকের চেহারা এতই ভয়ঙ্কর ছিল যে কোনো সাধারণ মানুষ তার ধারে কাছে যেত না। ওই 7-8 জন চেলা ছিল তাদের চেহারাও ছিল ঠিক একই রকম ভয়ঙ্কর। ওই যে বেদিটা দেখছিস, ওই বেদির ওপর থাকতো কালী মূর্তি। তখন কেউই জানতো না যে ওই মূর্তিটা নকল কি আসল মূর্তি। অর্থাৎ নিচেকার একটা গোপন কক্ষে ওই মন্দিরের পিছনের দিকে একখানা ঘর আছে। সেই ঘরের মেঝের মধ্যে দিয়ে নিচেকার ঘরে যাওয়ার সিঁড়ি আছে। এই ব্যাপারটা আকস্মিকভাবে টের পেয়ে যায় আমাদেরই গাঁয়ের একদল ছেলে। দলে তারা ছিল 6 জন। সেদিন তারা গিয়েছিল পাশের গাঁয়ে এক বউ ভাতের নিমন্ত্রণ খেতে। খেয়ে দিয়ে যখন তারা ফিরছিল, রাত তখন 11টা। আমরা আজ যে কারণে মন্দিরে এসে ঢুকলাম, সেদিন তারাও ঠিক একই কারণে এই মন্দিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। আজকের মতো সেদিন রাতেও এমন মুষলধারের বৃষ্টি নেমেছিল। তারা এই মন্দির চাতালে উঠে দেখে প্রতিমার দরজা বন্ধ। মানুষের কোনো সারা শব্দ পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তারা ভাবলো কাপালিক ও তার চেলা চামুন্ডারা সবাই বোধহয় ঘুমিয়ে পড়েছে। এমন সময় তাদের কানে পৌঁছায় পুজোর ঘণ্টার ধ্বনি। কিন্তু ঘণ্টার যে আওয়াজ তাদের কানে আসছিল, সে আওয়াজটা ছিল খুব চাপা ও ক্ষীণ। প্রথমটা তাদের মনে হয়েছিল খানিকটা দূর থেকে বোধহয় আওয়াজটা আসছে, তাই এমন চাপা মনে হচ্ছে। তারপরই তাদের খেয়াল হলো যে এই মন্দিরের চারিপাশে প্রায় মাইলখানেক জায়গার মধ্যে কোনো বাড়িঘর বা লোক বসতি নেই। তবে ওই ঘন্টার শব্দ আসছে কোত্থেকে? পুজোর সময় পুরোহিত যে ঘন্টা বাজে,
সেই ঘন্টার শব্দ। তাহলে নিশ্চয়ই এই মন্দিরের মধ্যেই অন্য কোনো ঘরে পুজো হচ্ছে। এই কথা মনে হতেই ওই 6 জন ছেলে উঠে দাঁড়ালো। ওদের মধ্যে 3 জনের টর্চ ছিল। একজন বলল, চল না, ভেতরের দিকটা একবার চুপি চুপি ঘুরে দেখে আসি কোথায় কি পুজো হচ্ছে। যতগুলো ঘর ওই মন্দিরের ভেতরে ছিল সব ঘরের দরজাই তারা বন্ধ দেখল। ছেলেরা প্রত্যেকটি দরজার গায়ে কান দিয়ে বুঝল, না, এইসব ঘরের মধ্যে কোনো আওয়াজ তো নেই, তবে ঘন্টার শব্দ আসছে কোত্থেকে? তারপর তারা মন্দিরের পিছনের দিকে যেতেই তাদের মনে হলো যে ঘন্টার আওয়াজটা এখানে বেশ স্পষ্ট। টর্চের আলোয় দেখল সেখানে একটা ঘর রয়েছে এবং ঘরের দরজাটাও আধ খোলা অবস্থায় রয়েছে। ছেলেরা এবার আরো হুঁশিয়ার হলো। ঘরটার মধ্যে কোনো লোকজন থাকতে পারে বলে তাদের মনে সন্দেহ হওয়ায় তারা অন্ধকারের মধ্যে গা মিশিয়ে নিশ্চুপে অনেকক্ষণ অপেক্ষা করল। কিন্তু এই ঘরটাও জনশূন্য রয়েছে। এই ব্যাপারে শেষ পর্যন্ত নিশ্চিন্ত হয়ে তারা সকলে ধীরে ধীরে ওই কক্ষে প্রবেশ করল। ভেতরে কি আছে এটাই তারা দেখতে চায়। কিন্তু ঘরটার মধ্যে ঢুকতেই ঘন্টার শব্দ আরো স্পষ্ট হয়ে উঠল যেন। এবার তারা বুঝল ওই ঘরের মধ্যেই ঘন্টার ধ্বনির রহস্য লুকিয়ে আছে। টর্চের আলোয় তারা ঘরের মেঝেতে একটা বিরাট চৌকো ভারী লোহার পাত দেখতে পেল। লোহার পাতটা দেখে তাদের মনে কেমন যেন সন্দেহ জাগল। খুব সন্তর্পণে পাতটার দিকে এগিয়ে একজন সেটা টেনে সরাবার চেষ্টা করল, কিন্তু সেটা এতই ভারী যে একজনের পক্ষে টেনে সরানো সম্ভব নয়। তখন তারা করল কি, 4 জনে ধরে সেটাকে এমন সাবধানে টানতে লাগলো যাতে কোনো রকম শব্দ না হয়। খানিকটা টানতেই একটা গর্তের মুখ তারা দেখতে পেল এবং সেই ঘন্টার শব্দ একেবারে স্পষ্ট হয়ে উঠল। তারা বুঝল এই ঘরের নিচেকার কোনো চোরাকুঠুরিতে ঘন্টা বাজছে এবং সেই ঘরে যাবার এটাই হলো গুপ্তদ্বার। ছেলেরা রহস্যের গন্ধ পেল। এমন গুপ্ত কক্ষে পূজা আর্চা করার কারণ কি? নিগূঢ় কারণ নিশ্চয়ই কিছু একটা আছে এবং সে কারণ জানবার জন্য তাদের সকলকার ডান পিঠে মন আনচান করে উঠল। তারা সেই লোহার পাতটাকে আরো খানিকটা সরিয়ে গুপ্তদ্বার সম্পূর্ণ উন্মুক্ত করে ফেলল। তাদের নজরে পড়ল কয়েক ধাপ সিঁড়ি সোজা নিচের দিকে নেমে গিয়ে ডান দিকে বেঁকে গেছে। গুপ্তকক্ষে যে আলো জ্বলছে তারই আলোয় আলোকিত হয়ে আছে সিঁড়ির বাঁকের মুখটা। ফলে সমস্ত সিঁড়িটাই মোটামুটিভাবে দেখতে পাওয়া যাচ্ছে। অতঃপর ছেলেরা মুহূর্তকালের জন্য একবার চুপি চুপি যুক্তি করে স্থির করে নিল যে তারা নিঃশব্দে সিঁড়ি বেয়ে খানিকটা নিচে নেমে দেখে আসবে যে কি ধরনের পুজো ওখানে হচ্ছে, যে পুজোর জন্য এত গোপনীয়তার প্রয়োজন। সিঁড়ির সেই বাঁক অবধি নেমে ছেলেরা সন্তর্পণে ডান দিকে দৃষ্টিপাত করতে যা দেখতে পেল তাতে তারা ভয়ে বিস্ময়ে একেবারে হতভম্ব হয়ে গেল। তারা দেখল দরজা জানলাবিহীন মাঝারি আকারের একখানা ঘর। ঘরখানার এক পাশে হাত 3 লম্বা এক কালী প্রতিমার সামনে একজন ভয়ঙ্কর দর্শন তান্ত্রিক কাপালিক পূজায় মগ্ন। তার আশেপাশে কয়েকজন চেলা চামুন্ডা দাঁড়িয়ে রয়েছে। তাদের মধ্যে 2 জন একটি 10-12 বছরের বালককে ধরে এনেছে। আরেকজনের হাতে রয়েছে একটি তীক্ষ্ণ ধার খাড়া। এছাড়া ঘরখানার একটি কোণে জড়ো করা ছিল কয়েকটি সুতীক্ষ্ণ বর্ষা এবং আরো গোটা 4 খাড়া। ছেলেরা বুঝল এই মন্দিরের আসল পূজা এখানেই হয় এবং নরবলি পর্যন্ত হয়ে থাকে এখানে। ইতিমধ্যে কাপালিক পূজা শেষ করে আসন ছেড়ে উঠে দাঁড়ালো এবং ঘাতকের দিকে চেয়ে ইশারায় বলির নির্দেশ দিল। ইশারা পেয়ে ঘাতক খাড়াটাকে শক্ত করে বাগিয়ে ধরল আর সেই চেলা 2 জন বালকটিকে নিয়ে এগিয়ে গেল প্রতিমার সামনে। এর পরের অমানসিক মর্মান্তিক দৃশ্যটি দেখবার জন্য গায়ের সেই ছেলেরা আর সেখানে অপেক্ষা করেনি। কোনো সুস্থ মানুষের পক্ষে সেই দৃশ্য দাঁড়িয়ে দেখা সম্ভব নয়। ওই অসহায় বালকটিকে বাঁচাবার জন্য সে সময় ছেলেগুলোর মনে প্রচণ্ড একটা উত্তেজনা জেগে উঠেছিল বটে, কিন্তু তারা বুঝেছিল যে বাধা দিতে গেলে ওই সশস্ত্র দুর্ধর্ষ কাপালিকগণের হাতে তাদের মৃত্যুবরণ করতেই হবে। তাই তারা আবার চুপি চুপি উপরে উঠে এসে লোহার পাতটা আগেকার মতোই চাপা দিয়ে রেখে গায়ে ফিরে গিয়েছিল। কিন্তু ওই হিংস্র নরখাদক কাপালিকদের কথা তারা ভুলতে পারল না। ওই কাপালিকরা ইতিপূর্বে যে কত শিশু হত্যা, কত নরহত্যা করেছে তার হয়তো ইয়তা নেই।
তবে ওইসব বলি ওরা ছেলে চুরি যাওয়ার অপবাদের জন্য আশেপাশের গাঁ থেকে জোগাড় করতো না। তা যদি করত তাহলে আমাদের গাঁয়ের মধ্যে ভীষণ একটা হইচই পড়ে যেত, কিন্তু সেরকম কিছু শোনা যায়নি কোনোদিন। ওরা নিশ্চয়ই কোনো দূর দেশ থেকে বলি জোগাড় করত। যাই হোক, ভবিষ্যতে আর যাতে তারা কোনো মানুষ খুন করতে না পারে, ছেলেরা তার যথাযথ প্রতিকার করবার জন্য বদ্ধপরিকর হয়ে উঠল। নির্জনে অনেকক্ষণ ধরে যুক্তি করে তারা স্থির করল যে ওই কাপালিক ও তার চেলাদের সকলকে তারা হত্যা করবে, এবং কিভাবে হত্যা করবে তারও একটা সাংঘাতিক উপায় স্থির করে ফেলল তারা। দিন ৬-৭ পরই একদিন রাত 10টা নাগাদ তারা আবার এই মন্দিরের নিকটে এসে পৌঁছালো। তাদের সঙ্গে ছিল বড় বড় টিনের 2 টিন পেট্রোল। এসব ব্যাপার তখনও পর্যন্ত তারা গাঁয়ের কোনো লোককেই জানায়নি, জানিয়েছিল কাপালিকদের হত্যা করার পরে। মন্দিরের নিকটবর্তী বড় একটি ঝোপের আড়ালে লুকিয়ে অনেকক্ষণ পর্যন্ত তারা মন্দিরটার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেও কোনো জনমনীষী সারা শব্দ পেল না। তখন তারা নিঃশব্দে মন্দিরের চাতালে গিয়ে উঠল। তারপর পিছন দিকের সেই ঘরখানার নিকট হতেই তাদের কানে ঘণ্টার চাপা আওয়াজ ভেসে এলো। এতক্ষণে তারা নিশ্চিন্ত হতে পারল, যাক, পুজো হচ্ছে এবং কাপালিকেরা তাহলে সেই পুজোর ঘরেই আছে। অতঃপর তারা এসে হাজির হলো সেই গুপ্তদ্বারের নিকট। তাদের এর পরের কার্যকলাপ অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে শেষ হলো। একজন একটু তফাতে সরে গিয়ে দেশলাইয়ের কাঠি জেলে একটা কাগজ ধরালো। আরেকদিকে অন্য ছেলেরা লোহার পাতটা সরিয়ে ফেলেই সেই গুপ্ত গহ্বরের মধ্যে 2 টিন পেট্রোল সম্পূর্ণ ঢেলে দিল। তারপর সেই জ্বলন্ত কাগজের টুকরোটা ভেতরে ফেলে দিতেই দপ করে গহ্বরের মধ্যে করাল অগ্নি জ্বলে উঠল, এবং সঙ্গে সঙ্গে গুপ্ত কক্ষের দরজাটাও তারা আবার বন্ধ করে দিল সেই লোহার পাতটা দিয়ে। ততক্ষণে গুপ্তকক্ষের মধ্যে কাপালিকদের বীভৎস অন্তিম চিৎকার শুরু হয়ে গেছে, কিন্তু সে চিৎকার অতি অল্পকালের মধ্যেই থেমে গেল। প্রচণ্ড নিস্তব্ধতা নেমে এলো। তারপর শত্রু ধ্বংস করে ছেলের দল বীর বিক্রমে গায়ে ফিরে গিয়ে সকলের কাছে প্রকাশ করেছিল তাদের দুঃসাহসী কাণ্ড কারখানার কথা। শুনে গায়ের লোক রীতিমতো স্তম্ভিত হয়ে গিয়েছিল। কিন্তু এই মন্দিরের ধারে কাছে আগেও যেমন কেউ আসতো না, কাপালিকদের মৃত্যুর পরও কেউ কোনোদিনও শখ করে এদিকে আসেনি। সেদিন সেই ছেলেরা যেমন এসেছিল, আমরা যেমন আজ এলাম, তেমনই নিতান্ত দায় পড়ে হয়তো কেউ কদাচিৎ এদিকে এসে থাকতে পারে। গল্প শেষ করে আমি চুপ করতেই অজয় বলল, এমন কাণ্ড? অপর 2 বন্ধু নীরব। হঠাৎ ভয় আমার সারা দেহ শিউরে উঠল, যেন সর্বশরীর কুঁকড়ে গেল আমার। হ্যাঁ, বেশ বেশ স্পষ্ট শুনতে পাচ্ছি ঘন্টার শব্দ, যদিও খুব চাপা, তথাপি সাংঘাতিক রকমের স্পষ্ট, যেন সেই বহুকাল আগেও যেমন ছিল এখনো তেমনই। এই মন্দিরের চারিপাশে প্রায় মাইলখানেক জায়গার মধ্যে কোনো ঘরবাড়ি নেই। তবে তবে কোত্থেকে আসছে এই ঘন্টার শব্দ? সেই গোপন কক্ষে আবার কি কোনো নতুন কাপালিক আশ্রয় নিয়েছে? হ্যাঁ, মন্দিরের যা পুরো অবস্থা তাতে নিঃসন্দেহে বলা যায় এখানে কোনো লোক বাস করতে পারে না। মন্দিরের সর্বত্র ধুলো, বালি, শুকনো পাতা, কাঠকুটিতে ভর্তি। দেওয়ালের ফাটলে ফাটলে গাছপালা জন্মেছে। লোক বাস করলে মন্দির চাতালে এমন 1 ইঞ্চি পুরো ধুলো বালিও জমে থাকতো না, শুকনো কাঠি কুটিও পড়ে থাকতো না। তবে তবে এই ঘন্টার আওয়াজ আসছে কোথা থেকে? এই মন্দিরের মধ্যে থেকেই আসছে, তাছাড়া আবার কোথা থেকে আসবে? শ্যামল, অজয় আর রতন এদের কানেও পৌঁছেছে ঘন্টার শব্দ। অজয় 2 ভুরো কুঁচকে সন্দিগ্ধ কণ্ঠে বলল, ঘন্টার আওয়াজ আসছে না? আমি বললাম, সেই অন্ধকারের মধ্যেও দেখতে পেলাম অপর বন্ধু জলজলে চোখে আমার মুখের দিকে তাকিয়ে আছে। অজয় হচ্ছে 1 নম্বরের ডান পিঠে ছেলে, অত্যন্ত সাহসী। সে আমাকে শুধালো, এই ঘন্টার আওয়াজ কোত্থেকে আসছে বলে মনে হয় তোর? আগে তো কাছাকাছি কোনো ঘরবাড়ি ছিল না শুনলাম, এখন? না, এখনো তেমনি মাইলখানেকের মধ্যে বাড়িঘর কিচ্ছু নেই, বললাম আমি। তাহলে? ক্ষণকাল ভাবল অজয়, তারপর পুনরায় বলল, তাহলে কি আবার কেউ বা কারা সেই ঘরে ঠাকুর প্রতিষ্ঠা করে পুজো করছে?
অবশ্য দেখে শুনে তো মনে হচ্ছে না যে 20 বছরের মধ্যেও এখানে কোনো লোক বসবাস করছে। যাই হোক, ব্যাপারটা না দেখে ছাড়ছি না কিন্তু আমি। আর আওয়াজ শুনে মনে হচ্ছে এই মন্দিরের মধ্যে থেকেই আওয়াজটা আসছে। নে চল তো, সেই ঘরটার মধ্যে নিয়ে চল আমাকে। যে ঘরটার কথা বলছিলি, লোহার পাতে ঢাকা গুপ্তপথ আছে, নিয়ে চল এই ঘরটার সামনে। বললাম, সেই ঘর তো আমি জানি নে, তবে শুনেছি পিছন দিকে, দেখি চল। আমার সেদিকে যাওয়ার মোটেই ইচ্ছে ছিল না, কিন্তু পাশের শহরের বন্ধুদের কাছে আমি ভীতু কাপুরুষ প্রতিপন্ন হই, সেই ভয়তেই আমাকে ওদের নিয়ে যেতে হলো। মন্দিরের পিছন দিকে পৌঁছাতে ঘন্টার আওয়াজ আরও খানিকটা স্পষ্ট হলো। ভয়ে থরথরিয়ে কেঁপে উঠলাম আমি। কম্পিত গলায় বললাম, হ্যাঁ হ্যাঁ, সেই ঘরেতেই ঘন্টা বাজছে, কোনো ভুল নেই। আবার কারা এলো? আমি ভীতু হয়ে পড়েছি। অজয় বোধহয় তা টের পেয়ে বলল, কিরে বিপিন, তুই কি ভয় পাচ্ছিস? হ্যাঁ, না না না, ভয় পাবো কেন? তবে তবে ভাবছি আবার কোনো নরবলি টরবলি হচ্ছে না তো? আরে দেখা যাক না কি হচ্ছে। আমি বুঝতে পারলাম রতন বা শ্যামলেরও এসব ব্যাপারে উৎসাহের অভাব রয়েছে। ওরা দুজনও কেমন যেন মিয়ে রয়েছে। আমার মতোই অবস্থা আর কি। ভীতু কাপুরুষ প্রতিপন্ন হতে চায় না বলেই নিরুত্তরে এগিয়ে চলেছে। অজয় আমার কাছ থেকে আগেই টর্চটা নিয়ে নিয়েছিল। টর্চের আলোয় দুই পাশ দেখতে দেখতে সে এগিয়ে চলেছিল। যে কটা ঘর দেখলাম, কোনো ঘরেই দরজা জানলা নেই। সব উইয়ে নষ্ট করেছে আর ভেঙে চুরে পড়েছে। সর্বত্র ধুলো, বালি, নোংরা ইত্যাদিতে ভরা। এখানে কোনো লোকের যাওয়া আসা থাকলে এই পুরু ধুলোর ওপর পায়ের দাগ নিশ্চয়ই থাকত, কিন্তু কোনো পদচিহ্ন নেই। এমনকি কোনো জন্তু জানোয়ারের পর্যন্ত না। শুধু আমরাই কজন সুস্পষ্ট পদচিহ্ন ফেলে এগিয়ে চলেছি। অসম্ভব, এখানে কোনো মানুষ থাকতে পারে না। কথাটা আচমকা বলল অজয়। তবে আমি আর শ্যামল দুজনে একই সঙ্গে প্রশ্ন করে বসলাম। অজয় বলল, তবেটা যে কি সেটাই তো জানতে যাচ্ছি। আমরা সেই ঘরটার মধ্যে এসে হাজির হলাম। মুখে চোখে মাকড়সার জালের স্পর্শ পাওয়া গেল। এই ঘরে লোকে যাওয়া আসা থাকলে কি এমন মাকড়সার জাল ছড়িয়ে থাকতে পারতো? হ্যাঁ। এবার উজ্জ্বল টর্চের আলোয় মেঝের দিকে তাকিয়ে দেখতে পেলাম একটা বিরাট মরচে ধরা লোহার পাত পড়ে রয়েছে। ঘরের মেঝে ও লোহার পাতটার ওপর 1 ইঞ্চি পুরু ধুলোর আস্তরণ জমে রয়েছে। এখানে ঘন্টার শব্দ আরো স্পষ্ট। এক টানা ঘন্টা বেজে চলেছে, মনে হচ্ছে যেন আরতি হচ্ছে। আমরা প্রত্যেকে উপলব্ধি করতে পারলাম যে এই ঘরের নিচ থেকেই ঘন্টার আওয়াজ আসছে। যেখানে লোকজনের কোনো অস্তিত্ব নেই, সেখানে ঘন্টা বাজে কি করে? এ কি অলৌকিক কাণ্ড! আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল। ভীষণ একটা বিপদের ইঙ্গিত পাচ্ছি যেন। আশ্চর্য, অদ্ভুত। অজয় নির্নিমেষ দৃষ্টিতে লোহার পাতটার দিকে তাকাতে তাকাতে কথাটা বলল। শ্যামল বলল, স্পষ্ট বোঝা যাচ্ছে যে বহুকালে ঘরে কোনো মানুষের পদার্পণ হয়নি, অথচ নিচেকার ঘরে ঘন্টা বাজছে। এবং ঘন্টাটা আপনা আপনি বাজছে না নিশ্চয়ই, মানুষই বাজাচ্ছে তো। তবে কি সে মানুষ হাওয়ায় মিশে নিচেকার ঘরে গেছে, যার জন্য তার পায়ের ছাপ পড়েনি? সত্যিই ভাববার কথা। এ রহস্যের কারণ জানতেই হবে। এবার আমরা সকলে মিলে লোহাটা টেনে সরাতেই গুপ্তপথ নজরে পড়ল। আর সেই সঙ্গে ঘন্টার আওয়াজটাও একেবারে কানের কাছে এগিয়ে এলো। কিন্তু কি অন্ধকার গর্তটা! সিঁড়ির একটা ধাপও নজরে পড়ছে না। নিচেকার ঘরে নিশ্চয়ই কোনো আলো জ্বলছে না। তাহলে ছোট্ট একটা প্রদীপ জ্বললেও তার আলোর রেখা নিশ্চয়ই আমাদের নজরে পড়ত, এবং সিঁড়ির নিচেকার দিকটা অন্তত আবছাভাবে আলোকিত হয়ে থাকত। তবে কি পুরোহিত অন্ধকারে বসে পুজো করছে? এ কি অস্বাভাবিক ব্যাপার! অজয় চুপি চুপি বলল, এই আমার পিছু পিছু আয় তোরা। খুব সাবধানে নামবি, টর্চ জ্বালবো না কিন্তু। কোনো রকম শব্দ টব্দ হয় না যেন, বুঝিস? দুপাশে দেওয়াল ধরে ধরে নিঃশব্দে সিঁড়ির বাঁক পর্যন্ত নেমে দাঁড়ানো। সঙ্গে সঙ্গে ঘন্টার আওয়াজ থেমে গেল। চোখে কিছু দেখতে পাচ্ছি না আমরা। অস্বাভাবিক অন্ধকারে আমরা চারজনে যেন অন্ধ হয়ে দাঁড়িয়ে আছি। এত নিরেট অন্ধকার জীবনে কোনো দিনও দেখিনি। আমরা সকলে গায়ে গা ঠেকিয়ে বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকেও কোনো মানুষজন তো দূরের কথা,
একটা আরশোলার অস্তিত্ব পর্যন্ত টের পেলাম না। হঠাৎ অজয়ের হাতের 5 সেলের টর্চটা জ্বলে উঠল। টর্চটায় ছিল নতুন ব্যাটারি। উজ্জ্বল আলোয় উদ্ভাসিত হয়ে উঠল চারিদিক। আমরা দেখতে পেলাম সেই গুপ্ত কক্ষের মেঝের ওপর কতগুলো নরকঙ্কাল পড়ে রয়েছে, আর প্রতিমা যেখানে ছিল সেখানে পোড়া প্রতিমারও কিছু অংশ খাড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে। আর ঘরের একটা কোণে সেই বর্ষা আর খাড়াগুলো রয়েছে, আরেকটা খাড়া পড়ে রয়েছে প্রতিমার কাছাকাছি জায়গায়। পূজার ঘণ্টা এবং কয়েকটা থালা কোষাকুষি ইত্যাদি প্রতিমার সামনে পড়ে রয়েছে। এই সমস্ত জিনিস আগুনে পুড়ে এবং তার উপর ধুলোর আবরণ জমে এমন চেহারা হয়েছে যে বোঝবার উপায় নেই যে কোনটা লোহার তৈরি আর কোনটা তামার বা কোনটা পিতলের জিনিস। বেশ কিছুক্ষণ ঘরটা দেখে নিয়ে অজয়ের গলায় বেশ জোর দিয়ে বলে উঠল, অসম্ভব, এই ঘরে কখনই ঘন্টা বাজছিল না। ঘন্টা শব্দ অন্য কোথাও থেকেই আসছিল। আমাদের সকলকারই শোনার ভুল হয়েছে। আর এখানে নয়, ওপরে যাওয়া যাক। আমি বেশ স্পষ্টই বুঝতে পারলাম কথা বলার সময় অজয়ের গলা কাঁপছিল, আর আমার নিজের অবস্থা অত্যন্ত শোচনীয়। কি যেন এক নিদারুণ ভয় আমি ঘেমে উঠলাম। যাই হোক, আমরা ওপরে উঠতে শুরু করলাম। সবার আগে আছি আমি, আর সবার নিচে আছে টর্চ হাতে অজয়। আকস্মাৎ অজয়ের আর্তচিৎকারে আমরা ভীষণভাবে চমকে উঠলাম। করে চিৎকার করতে করতে অজয় বসে পড়ল সিঁড়ির ওপর। তার হাত থেকে টর্চটা খসে পড়ে নিভে গেল। অজয়ের চিৎকার শুনলাম, ওরে তোরা আমাকে বাঁচা, বাঁচা। তারপর সব চুপ। আমরা হুড়মুড় করে নেমে গেলাম অজয়ের কাছে। টর্চটা কোথায় পড়েছে কে জানে। আমরা তো সে অন্ধকারের মধ্যে অজয়কে ধরাধরি করে কোনো রকমে নিয়ে এলাম ওপরে। বুঝলাম অজয়ের জ্ঞান নেই। তারপর কিভাবে অত কষ্ট করে যে অচৈতন্য অজয়কে নিয়ে সে রাতে বাড়ি পৌঁছেছিলাম সে কথা এখন না বললেও চলবে। ডাক্তারকে খবর দেওয়া হয়েছিল। তিনি দেখে শুনে ওষুধ দিয়ে বলেছিলেন, মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু একটা দেখে ভয়ে জ্ঞান হারিয়েছে। ডাক্তারের কথা সত্য প্রমাণিত হলো অজয়ের জ্ঞান ফেরার পর তার মুখ থেকে সব কথা শুনে। জ্ঞান অবশ্য ঘণ্টা দুয়েকের মধ্যেই ফিরেছিল, কিন্তু সে মহাচ্ছন্নের মতো ছিল পরদিন বেলা প্রায় 8টা অবধি। বেলা 10টা নাগাদ তাকে বেশ খানিকটা সুস্থ মনে হতে আমরা গত রাতের ঘটনার কথা তার কাছে জানতে চেয়েছিলাম। উত্তরে সে বলেছিল যে তার মনে হয়েছিল একজন ভীষণ দর্শন কাপালিক এক হাতে তাকে চেপে ধরে অন্য হাতে ধারালো খাড়া তুলে তার গলায় একটা কোপ বসিয়ে দিয়েছিল। তাই অমনভাবে সে চিৎকার করে উঠেছিল। তার মুখে একথা শুনে তক্ষুনি গাঁয়ের প্রায় 20-25 জন যুবক সেই পোড়ো মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ল। শ্যামল, রতন আর আমি আগে চললাম। সকলের মনেই সেই ঘরটা দেখবার তীব্র আগ্রহ। দিনের বেলা বেশ ভালোভাবেই দেখাশোনা যাবে। এতকাল কারোর মনে কোনো আগ্রহ জাগেনি, কিন্তু আজ এত বছর পর এমন একটা অস্বাভাবিক ঘটনা ঘটে যাওয়ার পর গাঁয়ের আজকালকার তরুণ যুবকেরা কৌতূহল দমন করতে পারল না। দিনের বেলা হলেও সেই পাতাল কক্ষ অন্ধকারাচ্ছন্ন থাকবে অনুমান করে নিয়ে আমি গোটা 4-5টা টর্চ নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলাম, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল প্রায় জনাদশেক টর্চ নিয়ে এসেছে। গুপ্তদ্বারের সামনে এসে দেখা গেল সত্যিই ভেতরটা বেশ অন্ধকার। যাই হোক, আমরা টর্চগুলো জেলে একে একে নামতে লাগলাম নিচে। সিঁড়ির শেষ প্রান্তে নেমে আমার টর্চটা আমি পেয়ে গেলাম। কিন্তু এ কি, এখানে একটা নরকঙ্কাল এলো কি করে? দেখে শিউরে উঠলাম। আমার বেশ মনে আছে, এখানে সিঁড়ির গোড়ায় তো কোনো কঙ্কাল ছিল না। কঙ্কালগুলো তো সবই দেখেছিলাম ঘরের মেঝের ওপর এদিক ওদিকে পড়েছিল। আরে, পায়ের কাছে বিরাট একখানা খাড়া পড়ে রয়েছে দেখছি। কঙ্কাল খাড়া? না 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 না, কখনো ছিল না এখানে, এগুলো কখনোই ছিল না। ঘরের মেঝের দিকে তাকিয়ে দেখি প্রতিমার কাছে যে খাড়াটা পড়েছিল সেটা তো সেখানে নেই। সবগুলো টর্চের আলোয় ঘরখানা প্রায় সাদা হয়ে গেছে। অন্য সকলে অবাক চোখে ঘরের মধ্যে যা যা রয়েছে সেই সব লক্ষ্য করছে, কিন্তু আমার নজরে যা পড়ছে তা আশ্চর্য, অতি আশ্চর্য, একেবারে অলৌকিক ব্যাপার। প্রতিমার কাছে যে খানাটা পড়েছিল সেখানে খানাটা নেই বটে, কিন্তু সেই জায়গায় খানার ছাপটা জল জল করে যেন জ্বলছে। বহুকাল ধরে ঘরের মেঝে ও জিনিসপত্রের ওপর বেশ পুরু একটা ধুলোর আস্তরণ জমেছিল, কাজেই সেখান থেকে খানাটা উঠে আসার জন্যই অমন সুস্পষ্ট ছাপটা দেখা যাচ্ছে।
আর ওখানকার ওই খানাটা যেখানে এসে পড়েছে এ বিষয়ে আমার মনে কোনো রকম সন্দেহ রইল না। শুধু খানাটাই নয়, ওই একই রহস্যজনক উপায়ে কঙ্কালটাও যে ঘরের মেঝে থেকে উঠে এখানে এসেছে সেই বিষয়েও আমার মনে স্থির বিশ্বাস জন্মালো। কিন্তু এই অলৌকিক কাণ্ড কারখানার মূলে কোন অলৌকিক রহস্য যে অন্তর্নিহিত রয়েছে তার মীমাংসায় পৌঁছানোর মতো বুদ্ধিবৃত্তি আমার নেই। অত লোকজনের মধ্যে থেকেও কি যেন এক দারুণ ভয় আমার সারা দেহ শক্ত কাঠ হয়ে গেল। এখন শুনবেন আমাদের দ্বিতীয় গল্প, চিত্র। চিত্র অঙ্কনের মধ্যে দিয়ে যদুবাবু বেশিরভাগ সময় অতিবাহিত করেন। তার চিলেকোঠা ঘরটাই আঁকাআঁকির স্টুডিও। সেখানে ছড়িয়ে ছিটিয়ে শুধু ক্যানভাস, রং, তুলি, আর দেওয়াল জুড়ে টাঙানো তার নিজের সৃষ্টি অসংখ্য ছবি। রাতের বেলা জেগেই উনি ছবি আঁকেন, এটাই বরাবরের অভ্যেস। তার ছবিতে ফুটে ওঠে অতীতের প্রত্যন্ত গ্রাম বাংলার দুর্দশাগ্রস্ত মানুষের জীবন ধারণের চিত্রপট। কখনো বা ক্যানভাসে রং তুলির আঁচড়ে ফুটিয়ে তোলেন গ্রাম বাংলার জনপ্রিয় উৎসব সমূহের প্রাণবন্ত ছবি। আসলে তিনি নিজেও খাঁটি গ্রাম্যপ্রেমী মানুষ। শহুরে চালঢাল তার একেবারেই অপছন্দ। দিনের পর দিন ঘিঞ্জি গলি ও দূষণের মধ্যে তার এই পিতৃপুরুষের আদি বাসস্থানে থাকতে থাকতে উনি তিতিবিরক্ত হয়ে ওঠেন। তাই সুযোগ ও অবসর বুঝেই গাঁগঞ্জে ঘুরে আসেন তার ইচ্ছে মাফিক। উত্তর কলকাতার কেন্দ্রস্থলে ওনার সাবেকি আমলের 3 তলা বাসস্থান। প্রায় 150 কি তারও অধিক পুরনো এই রংচটা বাড়িটা। তবে মজবুত ধরনের করণ, বয়স হলেও দিব্যি মাথা উঁচু করে দাঁড়িয়ে বেশ বহাল তবিয়তে। যদুবাবু হলেন গিয়ে রাশভারী ব্যক্তিত্ব সম্পন্ন লোক। কথাবার্তা কমই বলেন, হইহট্টগোল বিমুখ। বয়স হয়েছে প্রায় 50-55। সামনের দিকে মাথার চুল সব সাদা হয়ে গেছে, তবে শক্ত সামর্থ্যবান। যতদিন আপিস যেতেন ততদিন সপ্তাহে ছুটির 2 দিন, শনি ও রবিবার, মন প্রাণ ঢেলে ওপরের চিলেকোঠায় রাত জেগে একটার পর একটা অদ্ভুত ছবি সৃষ্টি করে সপ্তাহের বাকি দিনগুলো পুষিয়ে নিতেন। চিত্রজগতে উনি খুবই জনপ্রিয় একজন। বিভিন্ন প্রদর্শনীতে তার আঁকা ছবি বহু প্রশংসা পেয়েছে। তার ছবিতে আঁকা দৃশ্য যেন বাস্তবের জীবন্ত প্রতিরূপ। দক্ষ শিল্পী হওয়া সত্ত্বেও কোনো দিন পেশাদারী রূপে চিত্রাঙ্কনকে বেছে নেননি। এমনকি বর্তমানে অবসরপ্রাপ্ত হওয়ার দরুনও তিনি দিনের অধিকাংশ সময় ব্যয় করেন ওই ছবি এঁকেই। সংসারে তিনি বর্তমানে একাই থাকেন। বিয়ে করেছিলেন, তবে স্ত্রী বিয়োগ হয়েছে বহু বছর হলো। সারা বাড়িতে তিনি একাই থাকেন নিজের কাজকর্ম নিয়ে। রান্নার লোক রেঁধে দিয়ে বিদায় নেয় সেই অপরাহ্নেই। তবে ওনার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল তার স্টুডিওতেই। তখন রাত 2, নিশুতি রাত। বাইরে রাস্তার কুকুরগুলি অনবরত ঘেউ ঘেউ করে যাচ্ছে। যদুবাবু আপন মনে রং তুলি দিয়ে ক্যানভাসে একটা দৃশ্য অঙ্কন করে যাচ্ছেন। ছবিটা প্রায় শেষের দিকে। ছবির বিষয়বস্তু একটি বিবাহিত দেহাতি মেয়ে 8 পৌড়ে শাড়ি পরে গাছকোমর ভঙ্গিতে আঁচল গুঁজে নদী কিনারে কাপড় কাচ্ছে এবং তার 6 বছরের শিশুপুত্র পাশে বসে নুড়ি পাথর কুড়িয়ে দূরে লক্ষ্যহীনভাবে নদীতে ছুঁড়ছে। নদীর ওপর 3 জোড়া হাঁস কলরব করে গা ভাসিয়ে নিশ্চিন্তে সাঁতার কাটছে। সময়টা সকালবেলা।
দিব্যি আলো ঝলমলে পরিবেশ। হঠাৎ কি মনে হতে গ্রাম্য চিত্রপট থামিয়ে ক্যানভাসটা নামিয়ে দিলেন ও একটা নির্দিষ্ট স্থানে সযত্নে রাখলেন যদুবাবু, এবং নতুন একটা ক্যানভাসের ওপর খসখস করে কি সব আঁকতে লাগলেন। আঁকছেন ঠিকই, তবে দুটো বৈশিষ্ট্য দেখে তিনি প্রচণ্ড অবাক হলেন। প্রথমত, তিনি নিজের ক্যাটাগরি থেকে বেরিয়ে অন্য কিছু চিত্রপট অঙ্কন করছেন। হাত দুটি ওনার নিয়ন্ত্রণের বাইরে, অন্য কেউ যেন তার হাত দিয়ে ছবি অঙ্কন করছে। উনিও নির্বিকার ও নির্বাকভাবে ঠান্ডা মাথায় এঁকে গেলেন। ধীরে ধীরে ওনার সামনে ফুটে উঠল প্রথমেই একটা নিরালক প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মের আনাচে কানাচে ঝোপঝাড় জঙ্গল, বাইরে একটু দূরে একটা কালী মন্দির, প্ল্যাটফর্ম লাগোয়া নীল সাদা রঙের জং পড়া ছুঁচলোমুখী ত্রিকোণা সারিবদ্ধ রেলিং। সময়টা রাত্রি, মাথার ওপর অন্ধকার মেঘাচ্ছন্ন আকাশে ত্রয়োদশীর একটি ভাঙা চাঁদ উঠেছে। স্টেশন চত্বরে একটাও জনপ্রাণী নেই, কুয়াশাচ্ছন্ন পরিবেশ। সেই কুয়াশা ভেদ করে দুটো মানুষের কালো আবছায়া মূর্তি ক্রমশ স্পষ্ট হয়ে কাছে এগিয়ে আসছে। দুজনেই যুবক, উভয়ের পরনে একটা আদ্যির পাঞ্জাবি ও ধূসর বর্ণের প্যান্ট, শীতের প্রকোপ থেকে বাঁচতে গায়ে মোটা চাদর। ধীরে ধীরে ওদের মধ্যে একজন প্ল্যাটফর্ম থেকে ওই পারের প্ল্যাটফর্মে যাওয়ার জন্য লাফ মারল লাইনের ওপর। কিন্তু সেখানেই ঘটল বিপত্তি। কোনো আগাম ঘোষণা ছাড়াই উজ্জ্বল আলোক রশ্মি ফেলে দ্রুত গতিতে একটি থ্রু মেল ট্রেন এগিয়ে আসছে। কিন্তু লাইনে দাঁড়ানো আগন্তুকের কাছে নিজেকে প্রতিরক্ষা করার মতো কোনো সময়ই নেই। বিপদ আসন্ন বুঝতে পেরে সে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে ক্রমেই সেও ছুটে যাচ্ছে সামনে বিস্তীর্ণ লাইনের দিকে। আর পারলেন না তিনি আঁকতে। আকস্মিকভাবেই হাত থেকে তুলিটা খসে মাটিতে পড়ে গেল। মনে পড়ে গেল নিজের অল্প বয়সের কথা। যদুবাবুর বয়স তখন 22, সদ্য যৌবনে পদার্পণ করেছেন। কলকাতা ইউনিভার্সিটির ছাত্র, 2য় বছরের। একজনের সঙ্গে তার ঘনিষ্ঠভাবে আলাপ জমে ক্রমেই বন্ধুত্ব গাঢ় হয়। ছেলেটির নাম অজিতেশ মান্না। বেশ ছেলে, ছিমছাম চেহারা, টিকালো নাক, সবেমাত্র গোঁফের রেখা উঠেছে, ফর্সা বর্ণ, স্বল্পভাষী, গম্ভীর মুখ। দুই বন্ধুর মধ্যে বইমেলা বিষয়ে আলোচনা চলছিল। অজিতেশবাবু যদুবাবুকে জিজ্ঞাসা করলেন, আসছে কলকাতা বইমেলায় ঘুরতে যাবি? যাব। কিছু পছন্দের বই লিস্ট করে রেখেছি, ওইগুলোই কিনবো। আর সেই সুযোগে ঘুরতে ঘুরতে ওখানে আগত কিছু চিত্রশিল্পীদের তৈরি চিত্রও দেখব। এই তোর তো বাড়ি সেই ব্যারাকপুরে, সেই মতো বল কখন বেরোলে তোর সুবিধা হবে। তাহলে চল চল রবিবার যাই, ওখান থেকে বেরিয়ে ট্রেনে চেপে বাড়ি ফিরে যাব, কেমন? একদম। সেই ভেবে ওরা দুজনেই বাসে করে আন্দাজ দুপুর 2টো নাগাদ বইমেলা প্রাঙ্গণে উপস্থিত হয়। সারাদিন ঘোরাঘুরি করে এটা সেটা দেখার পর বন্ধুকে ব্যারাকপুরগামী লোকাল ট্রেনে তুলে দিতে স্টেশন অবধি এসেছিল যদুবাবু। বইমেলা থেকে বেরিয়ে ফেরার পথে যানবাহন পেতে বিলম্ব হওয়ার দরুন ওরা যখন স্টেশন চত্বরে এসে পৌঁছালো তখন প্রায় ঘড়ির কাঁটা 10:30 ছুঁই ছুঁই। তারপর বেজায় শীতে ঘন কুয়াশা জমার ফলে পথঘাট কিছুই ঠাহর হচ্ছিল না। প্ল্যাটফর্মের ওপর দোকানিরা অনেকক্ষণ ঝাঁপ ফেলে ঘরের দিকে প্রস্থান করেছে। থমথমে জনমানবহীন স্টেশনে ঝিঁঝি পোকার কলরব ভিন্ন কিছুই ওদের কর্ণগোচর হচ্ছে না। একটু দূরেই ছিল খড়ের ছাউনি দিয়ে বিছানো
একচালা একটি কালী মন্দির। মন্দিরের গ্রিলে মোটা তালা ঝুলছে ও খাঁজ কাটা গ্রিলের ফাঁক ফোকরে জবার মালা আটকানো। অজিতেশ বলল, আরে ভাই তুই ফিরে যা, আমি ট্রেন ধরে চলে যাব। হুর, তাই আবার হয় নাকি? হ্যাঁ দাঁড়া, তোকে ট্রেনে তুলে দিয়ে তবেই আমি বাড়ি যাব। আরে কিন্তু আমি তো ওই পারে আপের ট্রেন ধরবো, আমি লাইন টপকে চলে যাচ্ছি। এই বলে যদুবাবুকে কথা বলার সুযোগটুকুও না দিয়ে টুপ করে অজিতেশ 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে লাফিয়ে 1 নম্বরের দিকে যাওয়ার জন্য অগ্রসর হলো। মৃত্যু যে অজিতেশকে ক্রমশ টানছে তার অলক্ষিতেই সেটা ভ্রূণাক্ষরেও বুঝতে পারল না সে। ঘুটঘুটে অন্ধকারে কিছুই ঠাহর হচ্ছে না, স্টেশনের বাতিগুলোও জ্বলছে না এই অংশে। মাথার ওপর শেডের সঙ্গে যুক্ত টিউবলাইটটা একটা বিকট শব্দ করে বারংবার কেঁপে উঠছে, আর বাকিগুলো নিস্তেজ একেবারে। হয়তো ফিউজ উড়ে গেছে। সারাটা স্টেশন চত্বরে আলো আঁধারে বিদ্যমান। অজিতেশ ফের তাকালো যদুবাবুর দিকে এবং চিৎকার করে বলল, ভাই তুই চলে যা, আর দাঁড়াস না। কিন্তু কি মনে হতে যদুবাবু ওই দিন স্টেশন পরিত্যাগ করলেন না। সামনের সিটে অন্ধকারে একটু গা ঘেঁষে বসে রইলেন, যাতে বন্ধু তাকে দেখতে না পায়। কিন্তু হুশ করে একটা শব্দ হঠাৎ ওনার কানে ধাক্কা মারল। ঘাড় ঘুরিয়ে চোখের ওপর আড়াআড়িভাবে হাত রেখে ভ্রুকুটি করে দেখলেন দূর থেকে আপ লাইনে একটা থ্রু মেল ট্রেন দ্রুত গতিতে এগিয়ে আসছে, এবং তখন অজিতেশ সেই রেল লাইনের ওপর আগত ট্রেনের সম্মুখেই দাঁড়িয়ে। যদুবাবু চিৎকার করলেন, এই অজিতেশ, এই সাবধান, এই ট্রেন! কথাটা শেষ হলো না। তিনি শুনতে পেলেন বন্ধুর মর্মভেদী আর্তনাদ। ঘন কুয়াশা থাকার কারণে থ্রু ট্রেন যে তার অতি নিকটে চলে এসেছে তা এতক্ষণ জানতেই পারেনি অজিতেশ। বুঝতে পেরে মরিয়া হয়ে সামনের সুবিস্তৃত লাইনের ওপর দিয়ে পাল্লা দিয়ে প্রাণপণে দৌড়াতে থাকে। বিপদে মানুষের বুদ্ধি ভ্রংশ হয় এ কথা শুনেছিলেন যদুবাবু, কিন্তু সেদিন নিজে চাক্ষুষও করলেন। অজিতেশ সে পারত পাশের ফাঁকা অংশে লাফ দিয়ে সরে যেতে, কিন্তু তা না করে জ্ঞান শূন্য হয়ে দৌড়ানোর ফলস্বরূপ ট্রেনটা ওর ওপর দিয়েই হুস হুস করে ধুলো উড়িয়ে মাটি কাঁপিয়ে অন্যত্র চলে গেল। লাইনের ওপর পড়ে রইল শুধু অজিতেশের 2 খণ্ডে বিভক্ত কাটা দেহটা। রক্তে সারা রেল লাইন ভেসে যাচ্ছিল। দীর্ঘ 40 বছর পেরিয়ে গেছে এই ঘটনার, কিন্তু আজ হঠাৎই বন্ধু বিরহের বেদনা পুনরুজ্জীবিত হল, এবং আশ্চর্যজনকভাবে পুনরায় যদুবাবু অনিচ্ছা সত্ত্বেও নিজে থেকে তুলি ধরে তার বাকি চিত্র সমাপ্ত করলেন। এমন সময় ওনার মাথার উপর জ্বলতে থাকা বাতিটা বারদুই বৈদ্যুতিক গোলযোগের কারণে ধাতব শব্দ করে কেঁপে উঠে দপ করে নিভে গেল। সারা ঘরে ঝুপ করে অন্ধকার নেমে আসলো। একটা শীতল কনকনে বাতাস ঘরে ঢুকে যদুবাবুকে একটা শিরশিরে অনুভূতি দিয়ে কিছুক্ষণ পরে উত্তরের জানলার ফাঁক গলে বেরিয়ে গেল। যদুবাবু চিৎকার করে বললেন, কে? অজিতেশ। উত্তর এলো না কোনো। কানের কাছে একটা নাম হাওয়ায় স্পষ্ট উচ্চারিত হলো, অজিতেশ। শব্দটা যেন
হাহাকারের মতো শোনালো।